প্রবাসে দিন দিন বাড়ছে বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর সংখ্যা। অনিরাপদ কর্মপরিবেশ ও মানসিক চাপই কারণ বলছেন বিশেষজ্ঞরা। কাজের শর্ত সম্পর্কে সচেতন হওয়ার তাগিদ। ভিয়েতনাম থেকে সরকারিভাবে আমদানি করা ২৭,০০০ টন চাল নিয়ে দ্বিতীয় জাহাজ চট্টগ্রাম বন্দরে। প্রথম চালানের খালাস শুরু। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি এখনও বিপদসীমার উপরে। ৫ উপজেলার ৩৮টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। সিলেট ও মৌলভীবাজারের পরিস্থিতির আরও অবনতি। ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে বঙ্গোপসাগরে। চট্টগ্রামের বৃহৎ পাইকারি বাজার ফিশারি ঘাটে এখন ইলিশের ছড়াছড়ি। উচ্ছ্বসিত জেলা ও আড়তদাররা। এবং বরগুনায় ল্যাকটেটিং মা ভাতা দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ, জড়িত পৌর কমিশনার ও মহিলা অধিদপ্তর। ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। প্রবাসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। সরকারি হিসেবে প্রতিদিন দেশে আসছে অন্তত ১০ প্রবাসী শ্রমিকের মরদেহ। সংশ্লিষ্ট দেশের পক্ষ থেকে মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা দুর্ঘটনা বলা হলেও বেশিরভাগ ক্ষেত্রেই প্রকৃত কারণ জানা যায় না। বিশেষজ্ঞদের মতে অনিরাপদ কর্মপরিবেশ, আর্থিক ঋণ, খাদ্যাভ্যাস সহ মানসিক চাপই মৃত্যুর কারণ হতে পারে। কর্মস্থলে নিরাপত্তা সুরক্ষার পাশাপাশি কাজের শর্ত সম্পর্কে কর্মীকে আগে অবহিত করার তাগিদ দিয়েছেন তারা। প্রসূন আশিসের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। দেশের ৩টি বিমানবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ জন অভিবাসী বাংলাদেশি শ্রমিকের মৃতদেহ দেশে আসে। সরকারি পরিসংখ্যান মতে ২০০৫ সালে ৬৯১টি মরদেহ দেশে আসলেও ২০০৯ সালে এই সংখ্যা দ্বিগুণ এবং বর্তমানে তা বেড়ে হয়েছে প্রায় ৫ গুণ। আর গত এক যুগে প্রবাসী কর্মীর মরদেহ আসার সংখ্যা দাঁড়িয়েছে ৩১,৪৬৭তে। বিশেষজ্ঞদের মতে প্রবাসী মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও বেশি। জাতিসংঘের হিসাব অনুযায়ী আমাদের প্রায় ৫,০০০-এর মতো মানুষ কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কার মৃত্যুবরণ করছিল ডেস্টিনেশন কান্ট্রিতে। দেখা যাচ্ছে 1/3 ডেড বডি কিন্তু আসে না। এসব হতভাগ্য শ্রমিকের মরদেহের সাথে পাঠানো ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ কিংবা সড়ক দুর্ঘটনা উল্লেখ করা হলেও বিশেষজ্ঞরা মনে করেন ঋণের বোঝা, বিরূপ কর্মপরিবেশ আর মানসিক চাপেই মৃত্যু ঘটছে এই প্রবাসী বাংলাদেশিদের। স্ট্রোক এবং হার্ট অ্যাটাক কি কারণে হচ্ছে? এটা হচ্ছে স্ট্রেসের থেকে। পরিবারের অনেক সদস্য সংখ্যা, সবার খরচ তাকে ব্যয় করতে হবে। আমাদের গবেষণায় একজন মৃত নারী অভিবাসী কর্মীর মায়ের বক্তব্যকে যদি কোট করি, তাহলে সে বলেছে যে আমার মেয়ে মারা যাওয়ার কয়েকদিন আগেও আমার সাথে কথা হয়েছে এবং সে কখনোই বলে নাই আমাকে যে আমি অসুস্থ। সুতরাং একজন মা কিন্তু এটাকে ডাউট করছে যে তার মেয়েটা আসলে এই রোগে হয়তো মারা যায় নাই। এটাকে ঠিক স্বাভাবিক মৃত্যু বলে রাষ্ট্রের কিছু করণীয় নেই, এটা আমরা মনে করি না। বিদেশ যাওয়ার আগে যথাযথ প্রশিক্ষণ নেওয়া আর অভিবাসন নীতিমালা অনুসারে ব্যক্তিগত নিরাপত্তা ও চাকুরির শর্ত সম্পর্কে কর্মীদের অবহিত হয়ে নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। কাগজের ভিতরে তার কত ঘন্টার চাকরি আছে, কত ঘন্টা তার রাইট গুলো কি কি আছে, ওভার টাইম কত, সে কতটুকু রেস্ট পাবে, তার সিক লিভ আছে কিনা, সেগুলো তো জানে না। সেখানকার নিয়োগকর্তারা কতখানি দায়বদ্ধ এই আমাদের শ্রমিকদের প্রতি, এই বিষয়গুলোকে এখন নিশ্চিত করা। তবে সংশ্লিষ্ট দেশের কর্মপরিবেশ জেনেই কর্মীদের চাকুরির ব্যবস্থা করার কথা জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্ট পেপারে আপনার সেফটি সিকিউরিটি বিষয়গুলো কিন্তু উল্লেখিত। এগুলো দেখেই আমাদের কর্মীরা স্বাক্ষর করেই যায়। এগুলো দেখি আমরা যে ওখানে সেফটি সিকিউরিটির কি মেজারগুলো আছে, ওখানে কি ব্যবস্থা আছে। অভিবাসন নীতিমালা সম্পর্কে প্রবাসী কর্মীদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভিয়েতনাম থেকে সরকারিভাবে আমদানি করা ২৭,০০০ টন চাল নিয়ে দ্বিতীয় জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এদিকে বহির্নোঙরে প্রথম চালানের চাল খালাস শুরু হয়েছে। ভোরে প্রথম পর্যায়ে ২০,০০০ মেট্রিক টন চাল নিয়ে আসা প্রথম জাহাজ থেকে খালাস শুরু হয়। একই সময় এমভি টেক্স নামের দ্বিতীয় জাহাজটি ২৭,০০০ মেট্রিক টন চাল নিয়ে বহির্নোঙরে এসে পৌঁছায়। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আগামী বুধ থেকে বৃহস্পতিবারের দিকে দ্বিতীয় জাহাজ থেকে চাল খালাস শুরু হবে। প্রাথমিক পর্যায়ে বন্দরের বহির্নোঙরে রেখে লাইটারেজ জাহাজের মাধ্যমে এ চাল খালাস করা হবে। পরবর্তীতে এ চাল দেশের বিভিন্ন খাদ্য গুদামে পৌঁছে দেওয়া হবে। এদিকে চালবাহী আরও কয়েকটি জাহাজ বন্দরমুখী রয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তারা। দর্শক, এ বিষয়ে আমরা আরো জানবো। চট্টগ্রাম বন্দরে রয়েছেন সহকর্মী কমল দে, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল,
তামিম, যেটা হলো চট্টগ্রাম বন্দরের মুখে যে দুটি জাহাজ, চালবাহী জাহাজ, যেটি মূলত 13 তারিখ জাহাজটি এসেছিল এবং আজ সকাল থেকে তারা চাল খালাস শুরু করেছে। জাহাজের ক্যাপ্টেন যেটা আমাদেরকে জানিয়েছেন, তিনি বলছেন প্রথম পর্যায়ে এই জাহাজ থেকে 5000 মেট্রিক টন চাল তারা নেপচুন লাইটারের জাহাজ করে খালাস করবেন। এই নেপচুন লাইটারের জাহাজ এই চালগুলি নিয়ে বন্দরের জেটিতে তারা চালগুলি খালাস করবে এবং এরপর তা ট্রাক যোগে বিভিন্ন গুদামে পাঠানো হবে। এরপর যখন জাহাজটি ওজনে 8.5 আসবে তখন জাহাজটি নিয়ে তারা বন্দরের মুখী হবে। এছাড়া অপর যে জাহাজটি, যে এমবি প্যাক্স, সকালবেলা এসে পৌঁছে 27,000 মেট্রিক টন চাল জাহাজটি, সেই জাহাজটি কিছুক্ষণ আগে আমরা দেখেছি বন্দরে ব্রেভো অ্যাঙ্কারের যে অবস্থান নিয়ে আছে। এরপর তারা বন্দরে ঘোষণা দিবেন। বন্দরে ঘোষণা দেওয়ার পর সেখান থেকে খালাস প্রক্রিয়া শুরু হবে। তো বলা যায় 47,000 মেট্রিক টন চালবাহী যে জাহাজ দুটি, সেই জাহাজ দুটি থেকে প্রথম পর্যায়ে জাহাজ খালাস শুরু হয়েছে প্রথম পর্যায়ে, এবং বলা হচ্ছে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে দুটি জাহাজ থেকে পুরোদমে এই চাল খালাস শুরু হবে এবং আগামী 1 সপ্তাহের মধ্যে চালের অধিকাংশ চাল হয়তো সরকারি গুদামগুলিতে গিয়ে পৌঁছবে। তো এক্ষেত্রে আমরা কথা বলেছিলাম খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে এবং সেটা কাস্টমস কর্মকর্তা, বন্দর কর্মকর্তারা জানিয়েছেন চালের যে তার মূল্য বৃদ্ধি না ঘটে সে কারণে আমদানিকৃত চাল যাতে দ্রুত খালাস হয় এবং দ্রুত গুদামে পৌঁছতে পারে সেখানে তাদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে আপনি জানেন যে ভিয়েতনাম থেকে 20,000 মেট্রিক টন চাল নিয়ে এই জাহাজটি গত 13 তারিখ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। তারপর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে এই চাল সকাল থেকে আজ খালাস প্রক্রিয়া শুরু করেছে এবং আমরা দেখছি যে লাইটারের জাহাজ, অর্থাৎ একটি লাইটার এখন ভরা হচ্ছে, আরো দুটি লাইটারের জাহাজ প্রস্তুত রাখা হয়েছে এই চাল খালাসের জন্য। এরপর চাল খালাসের লাইটারের জাহাজগুলো বন্দরে জেটিতে যাবে এবং সেখানে তারা আনলোড করবে। এরপর জাহাজটা এখন জাহাজের যে উচ্চতা বলা হচ্ছে গভীরতা, এটা হচ্ছে 9.5 মিটার আছে। এরপর যখন 5,000 টন চাল এখান থেকে সরানো হবে, যেটা 8.5 মিটার এসে পৌঁছবে, তবে এই চালটি তখন এই বন্দরমুখী হতে পারবে। ঠিক একইভাবে 27,000 মেট্রিক টন নিয়ে যে চালটি জাহাজটি আসছে এমবি প্যাক্স, সেটিও মূলত প্রথম পর্যায়ে চাল খালাস করবে বহির্নোঙরে। এরপর পুরো চাল নিয়ে তারা বন্দরে গিয়ে পৌঁছবে। এছাড়া বন্দর কর্মকর্তারা জানিয়েছেন যে আরো বেশ কয়েকটি জাহাজ চট্টগ্রাম বন্দরমুখী রয়েছে, বিশেষ করে ভারত এবং ভিয়েতনাম থেকে চালগুলি আসছে এবং আগামী হয়তো 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে 1.5 থেকে 2 লাখ মেট্রিক টন চাল বাংলাদেশে এসে পৌঁছাবে বলে বন্দর কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যে সাম্প্রতিক সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের বিভিন্ন স্থানে বন্যা এবং অকাল বন্যার কারণে ক্ষেতের মধ্যে ধান নষ্ট হয়ে গেছে, আর এর প্রেক্ষিতে চালের দাম বাড়তে থাকে। এর পর্যায়ে গিয়ে সরকার কিন্তু ভিয়েতনাম সহ প্রতিবেশী কয়েকটি দেশ থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের আলোকে গৃহীত যে সিদ্ধান্ত হয়েছে চাল আমদানি, তারই অংশ হিসেবে প্রথম পর্যায়ে আজ 47,000 মেট্রিক টন চাল এই দুটি জাহাজ বন্দরে রয়েছে। তো তামিম, এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম বন্দরের ব্রেভো অ্যাঙ্কারে যে চাল খালাস চলছে তার সর্বশেষ। ভিয়েতনাম থেকে সরকারিভাবে আমদানি করা চাল বোঝাই জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছার পর চাল খালাস শুরু হয়েছে। আর চট্টগ্রাম বন্দর থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দেব। যাচ্ছি বন্যা প্রসঙ্গে। সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি কিছুটা কমলেও এখনো বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় প্লাবিত হয়েছে জেলার 5টি উপজেলার 38টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় পানিবন্দী প্রায় লক্ষাধিক মানুষ। পানিতে তলিয়ে গেছে ধান, পাট, আখ সহ বিভিন্ন ফসল। পাশাপাশি পানিতে ভেসে গেছে পুকুরের মাছ। এতে দিশেহারা কৃষক ও মৎস্য চাষিরা। জেলা প্রতিনিধি রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। গত কয়েকদিন ধরে যমুনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিরাজগঞ্জে। বন্যার পানিতে প্লাবিত হয়েছে জমির ফসল, রাস্তাঘাট, পুকুর সহ বিস্তীর্ণ এলাকা। জেলা কৃষি অফিসের তথ্য মতে জেলার সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলায় প্রায় 15,000 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় 83,000। স্বপ্নের ফসল পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষকেরা। ফসল, শস্য সম্পূর্ণ বন্যায় তলা যা পয়সা গেছে গাড়ি। গরু বাছুর নিয়ে চতুর মারা পানি, কোনো জায়গায় যাওয়ার মতো জায়গা নাই, কোনো ফসল তুলার পারতেছি না। তবে কৃষকদের ক্ষতি নিরূপণ করে তাদের পুনর্বাসনের জন্য কৃষি বিভাগ কাজ করছে বলে জানালেন জেলার শীর্ষ কৃষি কর্মকর্তা। উপজেলা পরিষদ আছে, সে পরিষদকে আমরা ইতিমধ্যে অনুরোধ জানিয়েছি তারা যেন চারা উৎপাদন করে কৃষকের মধ্যে বিনামূল্যে বিতরণ করে। পরবর্তীতে পুনর্বাসন কর্মসূচি আসে তাহলে আমরা কৃষকদের মধ্যে এটা অতি দ্রুত বিতরণ করব। পাশাপাশি বন্যার পানিতে ভেসে গেছে জেলার বিভিন্ন পুকুর ও খালের মাছ ও পোনা। জেলা মৎস্য অফিসের তথ্য মতে জেলায় মোট 160টি পুকুর ও খালের প্রায় 35 মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ বন্যার পানিতে ভেসে গেছে। এতে আর্থিকভাবে বিপাকে পড়েছেন মৎস্য চাষিরা। পানি তো প্রতিদিনই বাড়ার উপরে আছে, দেখা যায় আপনি একদিক দিয়ে দেয়, অন্য দিক দিয়ে আবার তোলা যায়। বহু টাকার ঋণ হয়, 4 লাখ টাকার মাছ দিচ্ছি, মানে শুকনো মাছ বাড়া গেছে। বাইরের কস্তুরি এসে হাইরা মনে করেন যে বান্ধ আমরা ঠিক রাখতে পারি নাই,
এইভাবে মাছগুলি আমার ক্ষতি হয়ে গেছে। জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, ক্ষতিগ্রস্ত মাছ চাষীদের তালিকা তৈরি করা হচ্ছে। বন্যার পানি নেমে গেলে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা আমাদের মৎস্য বিভাগের মাধ্যমে মন্ত্রণালয়ে যাবে এবং তাদের পুনর্বাসনের জন্য সাহায্য সহযোগিতা আসলে ক্ষতিগ্রস্ত চাষীদেরকে সেই সহায়তাটা প্রদান করা হবে। জেলা কৃষি অফিসের তথ্য মতে চলতি বন্যায় এখন পর্যন্ত কৃষি ক্ষেত্রে ক্ষতির পরিমাণ প্রায় 100 কোটি টাকা। আর মৎস্য বিভাগ জানায় মৎস্য খাতে ক্ষতি হয়েছে প্রায় 70 লাখ টাকা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। এই মুহূর্তে সিলেটের বিয়ানীবাজারে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলেছি তার কাছে। ইকরাম। ধন্যবাদ তামিম। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি বিয়ানীবাজার উপজেলার দোবাগ ইউনিয়নে। আমার এই পয়েন্ট থেকেই 3টি গ্রাম আশেপাশে, পাঞ্জিপুরি, মইয়াখালী এবং খারাবড়া, এই 3টি গ্রাম আশেপাশে। আমি যদি আপনার মাধ্যমে একটু দর্শকদের দেখাতে যাচ্ছি, কুশিয়ারা নদী আমার বামে যেটা দেখতে পাচ্ছেন, এটা কুশিয়ারা নদী। কুশিয়ারা নদীর যে বাঁধ বা ডায়েক যেটা, সেটা নদী থেকে এখনো প্রায় 3 ফুট উপরে রয়েছে। কিন্তু যে সমস্যাটা হয়েছে, এই বাঁধ ভেঙে যে পানিটা ঢুকছে কুশিয়ারা নদীর পানি, সেই কারণে এই এলাকার যতটা ফসলের জমি আছে, ঘর বাড়ি আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, সব কিন্তু পানিতে তলিয়ে গেছে। এই বাঁধগুলো একেবারে নড়বড়ে বাঁধ। কিছুদিন পর পর মাটি ফেলা হয় এবং ঠিক বর্ষার আগের মৌসুমে কিছুটা মাটি এখানে দেওয়া হয়। এই এলাকার জনগণ যেটা আমার কাছে অভিযোগ করেছে, এই কারণে এই বাঁধটি পানির তোরে ভেঙে যায়। এখন 171 সেন্টিমিটার উপর দিয়ে কুশিয়ারা নদীর পানি প্রবাহিত হচ্ছে, বিপদসীমার উপরেই আছে। প্রায় 20-25 দিন ধরে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, কোনো সময় 50 সেন্টিমিটার নিচে, আবার কোনো সময় 50 সেন্টিমিটার উপরে। এখন 171 সেন্টিমিটার উপর দিয়ে কুশিয়ারা নদীর পানি অমসজিদ পয়েন্টে প্রবাহিত হচ্ছে এবং বিয়ানীবাজারে 91 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাতেই বোঝা যাচ্ছে পানির কি পরিমাণ বাড়ছে। পাশাপাশি যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, নদীর মধ্যখানে বালু উত্তোলন করা হচ্ছে ড্রেজিং এর মাধ্যমে। এলাকাবাসী অভিযোগ করছে, ড্রেজিং এর পাড় থেকে বালু উত্তোলনের ফলে, নদীর পাড় থেকে বালু উত্তোলনের ফলে যেই ধস নামে, এই ধসের কারণেই এই বাঁধগুলো ভেঙে যাচ্ছে। এবং পানি উন্নয়ন বোর্ড বলেছেন যে আগামী শুষ্ক মৌসুমে এই বাঁধগুলো মেরামত করা হবে। কিন্তু আগামী শুষ্ক মৌসুমের আগে এই ঘর বাড়ি, হাট বাজার, পথ ঘাট যেভাবে তলিয়ে যাচ্ছে, আগামী শুষ্ক মৌসুমের আগে কি পরিমাণ ক্ষতি হবে তা এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। হাজার হাজার হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্তর পরিমাণ এই পর্যন্ত প্রায় 6 লাখ নিরূপণ করা হয়েছে। ক্ষতির পরিমাণ আরো বাড়ছে, জনসংখ্যার পরিমাণ বাড়ছে, বানভাসী মানুষের সংখ্যা আরো বাড়ছে। এখন পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে 5,500 হেক্টর জমির বিভিন্ন ফসল তলিয়ে গেছে। তার মধ্যে আউশ ধান রয়েছে, বিভিন্ন শাকসবজি রয়েছে, বিভিন্ন সবজি রয়েছে, তলিয়ে গেছে। এবং এই পরিমাণ, এই যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে 813 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে, প্রায় 13 লাখ টাকা বিতরণ করা হয়েছে। তারপরও যে স্থায়ী সমাধান আসছে না, যারা বানভাসী মানুষের জন্য যে একটি স্থায়ী বন্যা এসছে, এর জন্য যে স্থায়ী একটি পুনর্বাসন, সেই পুনর্বাসন দাবি করছেন এলাকাবাসী। বন্যার যারা ক্ষতিগ্রস্ত, তারা বানভাসী মানুষেরা তাই দাবি করছেন। এবং এই স্থায়ী অবস্থান কোথায় গিয়ে পৌঁছে তা এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। তামিম, এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। দর্শক, সিলেটের বিয়ানীবাজার থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে ভোলার সাগরকুলের পর্যটন এলাকা ঢালচর। গত 2 মাসের ভাঙনে বিলীন হয়ে গেছে ইউনিয়নের 2টি বাজার, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, বন বিভাগ অফিস ও স্কুল মাদ্রাসা সহ সহস্রাধিক ঘরবাড়ি। ভাঙন ঝুঁকিতে রয়েছে বাজার, আশ্রয় কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান সহ আরও 3টি গ্রাম। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢালচর ইউনিয়নের দালালপুর গ্রামের বাসিন্দা মুজাম্মেল হক মাঝি। 2 মাস আগেও আধা পাকা 2টি ঘর, বাগানবাড়ি সহ 4.5 একর জমির মালিক ছিলেন তিনি। মেঘনার ভাঙনে সর্বস্ব হারিয়ে পরিবার পরিজন নিয়ে পাশের কচ্চপিয়া গ্রামে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। জমিনের ভিতরে ওর কাজ থাকি, আমাদের জায়গা জমি কিছু নাই, চলাফেরায় খুব অশান্তি।
তার মতো একই অবস্থা ঢালচরের দালালপুর, আদর্শপাড়া, শান্তিনগর, কেরামতগঞ্জ ও মোহাম্মদপুর গ্রামের সহস্রাধিক পরিবারের। ভাঙন অব্যাহত থাকায় পশ্চিম ঢালচর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ 3টি শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, 7টি আশ্রয়ন প্রকল্প, মুজিব কিল্লা, সরকারি বেসরকারি বহু স্থাপনা যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। আমার 4টা বাড়ি ভাঙছে একে একে, এখন রাস্তার কানে নিয়ে বাসা কোনো রকম করিয়া রয়েছি। নদী ভাঙতে ভাঙতে আমার বাড়ির কাছে আইছে, এখন নদী ভাইয়া গেলে যে আমি কোথায় যাবো এরকম কোনো জায়গা আমার নাই। ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আশ্রয়হীন পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। যারা এই নদীর ভাঙনের ফলে নিঃস্ব হয়ে গেছে, খাট জমি আছে, এদের মধ্যে ব্যবস্থা করে দিত, তাহলে ওদের জীবনযাত্রা খুব ভালো হইতো। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলার শীর্ষ কর্মকর্তা। যারা এফেক্টেড হয়েছে তাদেরকে আমরা পুনর্বাসন করা যায় কিনা সেইভাবে আমরা চিন্তা ভাবনা করতেছি। আমাদের যেখানে খাস জমি আছে সেটা আমরা প্রয়োজনীয় নিরিখে বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা করব। ঢালচরে ভয়াবহ ভাঙনের কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানালেন, চরটি সাগরের মধ্যে হওয়ায় পরীক্ষা নিরীক্ষার পর ইতিবাচক হলে প্রকল্প গ্রহণ করা হবে। বিভিন্ন ধরনের প্রস্তাবনা রয়েছে, সেগুলি যদি সমীক্ষা করে ওই ধরনের ফ্রুটফুল প্রজেক্ট আছে বলে মনে হয়, সেক্ষেত্রে হয়তো প্রজেক্ট নেওয়া হতে পারে। ঢালচরের 10টি গ্রামের মধ্যে 5টি গ্রামের অর্ধেকের বেশি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে প্রায় 4,500 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় সংবাদ, ভোলা। সময় সংবাদে আরো থাকছে, স্কুল ব্যাংকিং এর পর্যাপ্ত সেবা পৌঁছায়নি গ্রাম পর্যায়ে, নেই তেমন প্রচারণাও, সুফল পেতে লভ্যাংশ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টায় বৈঠক শুরু হয়। এতে যোগ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ মন্ত্রিসভার সদস্যরা। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। রাজধানী সহ দেশের শহর পর্যায়ে স্কুল ব্যাংকিংয়ে শিক্ষার্থীদের ঝোঁক থাকলেও গ্রাম পর্যায়ে তুলনামূলক সেবা পৌঁছায়নি। গ্রাহক সংখ্যা বাড়াতে নেই প্রচারণামূলক কার্যক্রম। ব্যাংকিং সেবা পেতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আরও তৎপর হওয়া প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। আর অর্থনীতিবিদরা বলছেন, সুফল পেতে হলে জমা করা টাকার বিপরীতে লভ্যাংশ দিতে হবে। বিস্তারিত কাজল আব্দুল্লাহর রিপোর্টে। স্কুল ব্যাংকিং করছি, স্কুলের জন্য যে মাঝে মধ্যে যে টাকা জমাবো ওইগুলা মাসে মাসে যা ব্যাংকে জমা দিব, এতে আমাদের ভবিষ্যতে টাকা হবে কিছু। অনেক টাকা হয়েছে, আশা করছি সামনে ওই টাকাগুলো ওঠে একটা ভালো জিনিস ক্রয় করার জন্য বা কোনো কাজে লাগানোর জন্য এটা ব্যবহার করব। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা। এখানকার বেশিরভাগ শিক্ষার্থীর অভিভাবকই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত। এ কারণে আর্থিক খাত সম্পর্কে কিছুটা ধারণা থাকা স্বাভাবিক। ফলে নগরীর অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চেয়ে এই স্কুলের শিক্ষার্থীরা একটু বেশি সচেতন স্কুল ব্যাংকিং এ। তবে স্কুল শিক্ষকরা বলছেন, শহরে এ বিষয়ে সচেতনতা থাকলেও স্থানীয় পর্যায়ে তুলনামূলক এ সেবা পৌঁছায়নি। প্রচারণা বেশি হলে পরে ছেলেমেয়েরা এতে আগ্রহী হতে পারে। সেটা একেবারেই এখন সম্ভব, যেহেতু আমাদের শিক্ষা কার্যক্রম একেবারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে এখন মনিটর করা হচ্ছে প্রায় প্রত্যেকটা স্কুলকে সারা বাংলাদেশে। তো ওই উপজেলা প্রশাসনকে, শিক্ষা প্রশাসনের সাথে যারা জড়িত তাদেরকে যদি ওইভাবে কাজে লাগানো যায়, বিষয়টি খুব স্বতঃস্ফূর্ত এগোবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোতে হিসাব খোলা ও জমার পরিমাণ বৃদ্ধি পেলেও বেসরকারি ব্যাংকগুলোতে 2016 সালের শেষ 6 মাসে হিসাব সংখ্যা কমেছে। অর্থনীতিবিদরা বলছেন, স্কুল শিক্ষার্থীদের অর্থের পরিমাণ শুধু দৃশ্যমান করতে পরিসংখ্যানে রাখলে হবে না, সঞ্চয়ে আগ্রহী করতে হলে জমাকৃত অর্থের মুনাফাও দিতে হবে। এই বড় টাকাগুলো এনজিওর কাছে খুব কম সুদে যদি দিয়ে দেওয়া যায়, যারা কিনা পথশিশু বা স্কুল চিলড্রেন বা স্কুল ভিত্তিক কার্যক্রম নিয়ে যাদের কার্যক্রম রয়েছে, এমনকি শিশুদের জন্য যদি কিছুটা সাবসিডাইজড রেটে যদি ইন্টারেস্ট পে করা যায়, তাহলে উভয় দিকে শিশুরা উপকৃত হবে। ব্যাংকেরও ট্রানজাকশন কস্ট খুব কম রেখেও এই অর্থের একটা ইতিবাচক কার্যক্রম আমরা সমাজের ভিতরে দেখতে পারবো। বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে শীর্ষ 5 ব্যাংকে সবচেয়ে বেশি অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকে, আর সর্বোচ্চ জমা রয়েছে ডাচ বাংলা ব্যাংকে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, ভারতে চলছে রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন এনডিএর রামনাথ কোবিন্দ এবং ইউপিএর মীরা কুমার। ফল ঘোষণা 20 জুলাই।
হঠাৎ করে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে বঙ্গোপসাগরে। মাছের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের ফিশারি ঘাটে এখন ইলিশের ছড়াছড়ি। 2 মাস বন্ধ থাকার পর কাঙ্ক্ষিত ইলিশের দেখা মেলায় খুশি জেলে ও আড়তদাররা। শফিকুল আলমের প্রতিবেদন, ছবি তুলেছেন নূর জামাল আতিক। ভালো ওজনের ইলিশের এমন স্তূপ ক্রেতা তো দূরের কথা, সাম্প্রতিক সময়ে মাছের ব্যাপারীরাও দেখেননি। দল বেঁধে প্রতিদিন জেলেরা রীতিমতো উৎসবের আমেজে সাগরে যাচ্ছেন, আর নির্ধারিত সময়ের আগেই ফিরছেন ট্রলার ভর্তি রূপালী ইলিশ নিয়ে। আনন্দ লাগে, মানে খুশি, মনে করেন টাকা পয়সা ইনকামটা বেশি, সবাই খাইতে পারি। ডিম ফাড়ার টাইমে যদি মাছ ধরা বন্ধ রাখে তখন ইলিশে ডিম দেয় বেশি। বঙ্গোপসাগর থেকে আনা এই মাছ ট্রলার থেকে নামিয়ে মাথায় কিংবা ঠেলা গাড়িতে করে নান্দনিক সাজে সাজিয়ে ঘাট থেকে আনা হয় আড়তগুলোতে। পাইকারি বাজারে কিছুদিন আগে যেখানে ইলিশের দেখা অকল্পনীয়, সেখানে এখন প্রতি গদিতে ইলিশ আর ইলিশ। মানভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 400 থেকে 700 টাকা পর্যন্ত। আগে সাগরের যেরকম জলদস্যুদের আক্রমণ বা ছিল, এখন সেটা অনেকটা পরিমাণ আগের চেয়ে অনেক কমে আসছে। এটা আমাদের ভরা মৌসুমে প্রতিদিন এমনি করে মাছ আসবে ইনশাল্লাহ। ব্যবসায়ীরা বলছেন সরকারিভাবে জাটকা মারা নিষিদ্ধ, আর ভরা মৌসুম হওয়ায় জেলেদের জালে আটকা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। জানালেন আগামীতে আরো বেশি মাছ ধরা পড়ার সম্ভাবনার কথাও। আর সরকার ছোট মাছ বন্ধ রাখাতে আমাদের একটু মাছ বেশি হইতে আছে। এই মাছটা হইলো, এই বাজারটা হলো একটা আন্তর্জাতিক মানের বাজার। প্রতিদিন ফিশের ঘাটে শুধু ইলিশ বিক্রি হচ্ছে 6 কোটি টাকার বেশি। এখান থেকে মাছ পাঠানো হচ্ছে ঢাকা, রাজশাহী, সিলেট, খুলনা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বরগুনায় ল্যাকটেটিং মা ভাতা দেওয়ার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। সর্বোচ্চ 2 বছর বয়সী বাচ্চার মায়েদের ভাতা দেওয়ার কথা থাকলেও ভাতা দেয়া হচ্ছে 20 বছর বয়সী যুবকদের মায়েদেরও। টাকার বিনিময়ে পৌর কমিশনার ও মহিলা অধিদপ্তরকে ম্যানেজ করে চলছে এই অনিয়ম। অবশ্য পাল্টাপাল্টি বক্তব্য মহিলা অধিদপ্তর ও কমিশনারের। আর জেলা প্রশাসন বলছে বিষয়টি তদন্ত করে দেখা হবে। এসএম সিফাতের তোলা ছবিতে এম এ আজিমের রিপোর্ট। বরগুনা পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের শতাধিক মহিলাকে ল্যাকটেটিং মাদার ভাতা দিচ্ছে মহিলা অধিদপ্তর। নিয়ম অনুযায়ী শিশুদের মায়ের বুকের দুধ পান করান এমন অসহায় দুস্থ মায়েদের ভাতা দেওয়ার কথা থাকলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। সন্তানের বয়স 2 বছর নয়, 20 বছর। দুস্থ নয়, সরকারি চাকুরিজীবী। এমনকি সন্তান নেই এমন মায়েরাও পাচ্ছেন ভাতা। সময় সংবাদের ক্যামেরা দেখে অনেকেই পালান। অনেকের দাবি এ ওয়ার্ডের সবাই নিয়ম ছাড়াই ভাতা পাচ্ছেন, তাই তারাও পাচ্ছেন। 4 বছর বয়সে আপনি কিভাবে ভাতা পাইলেন? ভোটার আইডেন্টি কার্ড বানাই গিয়া হেয়ের পর বুয়া বাচ্চা দেখাই আর একজনের বাচ্চা দেখাই গিয়া হেয়ের পর হে কার্ড পাস করাই হের পর আনছে। ভাতা গৃহীতাদের দাবি 2 থেকে 3 হাজার টাকার বিনিময়ে মহিলা অধিদপ্তর ও কমিশনারদের ম্যানেজ করে ভাতার তালিকায় নাম উঠিয়েছেন তারা। 2 বছর হয় না, কম হইবে আর কি। আর নাম দিয়েছি 3000 টাকা দিয়ে পাইছি। 5000, 3000, 4000 এইরকম টাকা নিয়ে সময় এই নামগুলো বসে বুয়া নাম। মহিলা অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি কাউন্সিলরদের সুপারিশের উপর ভিত্তি করেই ভাতা দিচ্ছেন তারা। রেকর্ড সহ কিন্তু জেলা কমিটির সদস্যদের সামনে উপস্থিত হয়ে কিন্তু বাছাইটা হয়েছে, এবং তারাই তথ্য যদি গোপন করে, যদি এই ধরনের ইয়ে থেকে, তাহলে তো তাদের গাফিলতির কারণে হয়েছে। আর ওয়ার্ড কাউন্সিলর জানালেন তিনি জনগণের প্রতিনিধি, তাই যারা এসেছেন তাদের সবাইকেই সুপারিশ করেছেন তিনি। বাছাই কমিটি তারা দেখবে যে বাচ্চা নিয়ে গেছে, বড় না ছোট, তাদের ব্যাপারটা আমার দেখার বিষয় না। অবশ্য জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানালেন এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্টের আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। যদি সত্যিকার অর্থে কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে অবশ্যই সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমরা বিধিমূলক ব্যবস্থা গ্রহণ করব। পৌরসভার এই ওয়ার্ডে 120 জনকে বছরে 7,20,000 টাকা প্রদান করছে মহিলা অধিদপ্তর। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। খুলনায় গুলিতে বাবু ও মাহমুদ নামে 2 জন নিহত হয়েছে। পুলিশের দাবি বন্দুক যুদ্ধে নিহতরা 2টি হত্যা মামলার আসামি। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, বেশ কিছু গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় গতকাল যুবলীগ কর্মী সাইদুল হত্যা সহ বিভিন্ন মামলার আসামি বাবু ওরফে গুড্ডু বাবুকে গ্রেফতার করে পুলিশ। পরে রাত 1টার দিকে অস্ত্র উদ্ধারে তাকে নিয়ে খুলনা রেলওয়ে কলোনি এলাকায় গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে বাবুর সহযোগীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। সময় বাবু ও তার সহযোগী মাহমুদ গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল নেওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এদিকে ভোররাতে নগরীর নূরনগর এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়েছেন ইয়াসিন নামে আরও একজন। বেনাপোল থেকে 5টি স্বর্ণের বার সহ সেলিম হাওলাদার নামে একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। সকালে চেকপোস্টের নোম্যান্সল্যান্ড থেকে তাকে আটক করা হয়। বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল মোতালিব জানান, চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের সময় সন্দেহ হওয়ায় সেলিমের দেহ তল্লাশি করা হয়। এ সময় জুতার ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা 1.25 কেজি ওজনের 5টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলো ভারতে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দারা। এবার দেশের বাইরের খবর। ভারতে চলছে 14তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা, উচ্চকক্ষ রাজ্যসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভার সদস্যরা ভোট দিয়ে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত করবেন। স্থানীয় সময় সকাল 10টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। এবারের নির্বাচনের 2 প্রতিদ্বন্দ্বী হলেন ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএর প্রার্থী রামনাথ কোবিন্দ এবং প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএর প্রার্থী মীরা কুমার। তবে রামনাথ সহজেই জয় পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন বলে জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুজনই দলিত সম্প্রদায়ের। সব হিসেব নিকেশ শেষে আগামী 20 জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশ করা হবে। 24 জুলাই বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ক্ষমতা ছাড়ার পরদিন 25 জুলাই শপথ গ্রহণ করবেন ভারতের নতুন রাষ্ট্রপতি। ভারতে গোরক্ষার নামে মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্যগুলোর সরকারকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন সহিংসতা বন্ধে দেশের সব স্থানে অভিযান চালানো উচিত বলেও মন্তব্য করেন তিনি। রোববার নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠকে মোদী বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। গরু সংক্রান্ত বিভিন্ন সহিংসতা বন্ধের দায়িত্ব রাজ্য সরকারগুলোর। মোদী বলেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী রাজনৈতিক ফায়দা আদায়ে সাম্প্রদায়িক সহিংসতাকে উস্কে দেওয়ার অপচেষ্টা করছে। এর আগে গত সপ্তাহে ভারতে গরু বেচা কেনা ও জবাইয়ের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেন দেশটির সর্বোচ্চ আদালত। অভিযোগ রয়েছে, গোরক্ষার নামে অনেকেই ব্যক্তিগত শত্রুতার জেরে সহিংসতা চালাচ্ছে। ভারতে 2010 সাল থেকে গরু সংক্রান্ত সহিংসতায় অন্তত 28 জনের মৃত্যু হয়েছে। সিনাই উপত্যকায় মিশরের নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে 9 জঙ্গি নিহত হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়। রোববার এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানায়, জঙ্গিদের বিস্ফোরক বহনকারী 15টি যানবাহনও ধ্বংস করে নিরাপত্তা বাহিনী। অভিযানে দেশটির আইন প্রয়োগকারী বাহিনীর সঙ্গে বিমান বাহিনীও অংশ নেয়। মিশরে প্রবেশ করে দেশটিতে হামলা চালাতে পারে এমন খবরের ভিত্তিতে লিবিয়ার কাছাকাছি পশ্চিম সীমান্তে অভিযান পরিচালনা করা হয়। গত সপ্তাহে সিনাই উপত্যকায় আইএসের আত্মঘাতী হামলায় অন্তত 26 সেনা নিহত হয়েছে। আফ্রিকার দেশ কঙ্গোর কাসাই নদীতে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় 27 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও 54 জন। নৌকাটি বৃহস্পতিবার রাতে উত্তর পশ্চিমাঞ্চলীয় ইলবো শহরের উদ্দেশ্যে দিবায়া শহর ছেড়ে যায়। রোববার সকালের দিকে নৌকাটি ভারসাম্য হারিয়ে মাঝ নদীতে ডুবে যায়। এরপর ব্যাপক তল্লাশি চালানো হলেও কারো সন্ধান না মেলায় নিখোঁজদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। হতাহতের বেশিরভাগ শিক্ষার্থী এবং স্কুল ছুটি কাটাতে কাসাই নদীতে ভ্রমণে বেরিয়েছিল বলে জানা গেছে। ত্রুটিপূর্ণ নৌকায় ধারণ ক্ষমতার চাইতে কয়েকগুণ যাত্রী বহন, সেই সঙ্গে নৌকার মাঝি মাতাল থাকায় নৌকাটি ডুবে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। কঙ্গোয় এক শহর থেকে আরেক শহরে যাওয়ার ক্ষেত্রে নদীপথ ব্যবহার করা হলেও যাত্রীদের নিরাপত্তায় ন্যূনতম ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায় না। যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি। সকালে আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করলে ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু তার আবেদন মঞ্জুর করেন। গতকাল এই মামলার অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও তিনি সশরীরে আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে ওই দিনই আদালত এই মামলার অভিযোগও গঠন করেন। 2014 সালের 4 ডিসেম্বর মামলার বাদী নাসরিন আক্তারের সাথে সানির বিয়ে হয়। পরে তার কাছ থেকে সানি যৌতুক দাবি করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এমন অভিযোগে গত 23 জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করে সানির কথিত স্ত্রী নাসরিন আক্তার। এছাড়াও আরাফাত সানির বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন ও মারধরের অভিযোগ দায়ের করা অন্য 2 মামলায় জামিনে রয়েছেন তিনি। ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ প্রসঙ্গ।
ট্রেন্ট ব্রিজে তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের জয়ের জন্য আরও প্রয়োজন 473 রান। হাতে রয়েছে পুরো 10টি উইকেট। এর আগে দক্ষিণ আফ্রিকা 9 উইকেটে 343 রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহে বিনা উইকেটে 1 রান। আগের দিনের 1 উইকেটে 75 রান নিয়ে খেলতে নেমে আমলা এলগারের ব্যাটে এগোতে থাকে প্রোটিয়াদের ইনিংস। এলগার 80 রান করে, স্টোকস ও আমলা 87 রান করে ডাউসনের শিকারে পরিণত হন। দ্বিতীয় উইকেটে দুজনের 135 রানের জুটির পর দ্রুত উইকেট পড়লেও অধিনায়ক ডু প্লেসির ব্যাটে আবারও প্রতিরোধ করে সফরকারীরা। স্টোকসের বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে ডু প্লেসি ফেরেন ব্যক্তিগত 63 রানে। লোয়ার অর্ডারে ফিল্যান্ডারের ব্যাট থেকেও আসে 42 রান। শেষ পর্যন্ত 9 উইকেটে 343 রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। 474 রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 1 রান করে দিন শেষ করে ইংল্যান্ড। কুক ও জেনিংস দুজনেই 0 রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রবাসে দিন দিন বাড়ছে বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর সংখ্যা। অনিরাপদ কর্মপরিবেশ ও মানসিক চাপই কারণ বলছেন বিশেষজ্ঞরা। কাজের শর্ত সম্পর্কে সচেতন হওয়ার তাগিদ। ভিয়েতনাম থেকে সরকারিভাবে আমদানি করা 27,000 টন চাল নিয়ে দ্বিতীয় জাহাজ চট্টগ্রাম বন্দরে। প্রথম চালানের খালাস শুরু। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি এখনও বিপদসীমার উপরে। 5 উপজেলার 38টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। সিলেট ও মৌলভীবাজারে পরিস্থিতির আরও অবনতি। ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে বঙ্গোপসাগরে। চট্টগ্রামের বৃহৎ পাইকারি বাজার ফিশারি ঘাটে এখন ইলিশের ছড়াছড়ি। উচ্ছ্বসিত জেলে ও আড়তদাররা। এবং বরগুনায় ল্যাকটেটিং মা ভাতা দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ। জড়িত পৌর কমিশনার ও মহিলা অধিদপ্তর। ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।